ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে রিফাত নোভা। দেশের বিদ্যুৎ খাতে বিগত সরকার আমলে হয়েছে ব্যাপক নয়ছয়। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে উঠে এসেছে শুধুমাত্র উৎপাদনে ডলারের বিপরীতে এর পরিমাণ প্রায় ৭২,০০০ কোটি টাকা। এর মধ্যে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দিতে কমিশন হিসেবে লুটপাট হয়েছে ৩০০ কোটি ডলার। আর বিদ্যুৎ কেন্দ্র না চালিয়েও কেন্দ্র ভাড়া ও অতিরিক্ত মুনাফা হিসেবে বেসরকারি খাত নিয়ে গেছে বাড়তি ৩০০ কোটি ডলার। এত কিছুর পরও বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদা মেটাতে ব্যর্থ ছিল সরকার। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন সেবা পায়নি গ্রাহক। এর সমাধান কি? এসব নিয়েই আজকের আলোচনার বিষয়। ন্যায্য মূল্যে বিদ্যুৎ ও জ্বালানি মিলবে কিভাবে? আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম এবং এনার্জি প্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শুরুতেই আমি একটু জনাব শামসুল আলম আপনার কাছে একটু যেতে চাচ্ছি। বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ খাতে এই যে এত লুটপাট, এত নয়ছয় আমরা বলছিলাম, দেখছিলাম শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে প্রতিবেদনটি জমা দিয়েছে তার চিত্রটি আমরা এতক্ষণ দেখছিলাম। এতে করে জনগণ কি ধরনের সংকটের মুখে পড়েছে? বিদ্যুতে এবং জ্বালানির মূল্য বৃদ্ধি তো এখন অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে। ঘাটতি বাড়ার কারণে অন্যায় এবং অযৌক্তিকভাবে ঘাটতি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে 15 বছরে, এবং সেই বৃদ্ধি সমন্বয় করতে যে সরকারের ভর্তুকি বেড়েছে, পাশাপাশি ভোক্তা পর্যায়ে মূল্য বৃদ্ধি হয়েছে, এবং সেই মূল্য বৃদ্ধি ভোক্তাদের অসহনীয় পর্যায়ে চলে গেছে। এর মধ্যে আইএমএফের শর্ত পালনের অজুহাতে সরকার ভর্তুকি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে, এবং সেই বাড়তি ভর্তুকি ও সমন্বয়ের জন্য 2024 সালে দেখা যাচ্ছে যে বছরে 4 বা 3 বছর মিলিয়ে সেটা সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং তাতে করে দেখা গেছে যে বাজারে আগুন লেগে গেছে। একটি নির্ভরযোগ্য সূত্রে শোনা গেছে যে যে পরিমাণ মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি হয়েছে বাজারে, তার প্রায় 60% আসছে এই জ্বালানি এবং বিদ্যুতের অসহনীয় মূল্য বৃদ্ধির অভিঘাত থেকে। এইগুলোই হচ্ছে আলটিমেটলি। আবার পাশাপাশি দেখা যাচ্ছে যে সরকারেরও আয় কমে গেছে। সরকারের আয় কমে যাওয়ার কারণে সরকারের বাজেট ঘাটতি হয়েছে। সেই বাজেট ঘাটতি সমন্বয় করার জন্য সরকার দফায় দফায় টাকা ছাপিয়েছে। টাকা ছাপানোর কারণে ডলারের মূল্য বেড়ে যাওয়া, অর্থাৎ টাকার মূল্য কমে গেছে। টাকার মূল্য কমে যাওয়ার কারণে মানুষের অন্যদিকে তার ক্রয় ক্ষমতা কমে গেছে। ক্রয় ক্ষমতা কমে যাওয়া মানে ভোগ ব্যয় কমে গেছে। এটা কিউমুলেটিং ইফেক্ট, অর্থাৎ আলটিমেটলি দেখা যাচ্ছে যে প্রবৃদ্ধি, যা জিডিপি প্রবৃদ্ধি এখন নিম্ন পর্যায়ে নেমে আসছে। যেখানে স্বপ্ন দেখছিলাম আমাদের 2 ডিজিটে প্রবৃদ্ধি পৌঁছে যাবে, সেখানে এখন দেখা যাচ্ছে যে বছরে 6% ধরে রাখা যাবে না, এরকম অশনি সংকেত ওয়ার্ল্ড ব্যাংক বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে আসছে, আন্তর্জাতিক জায়গাগুলো থেকে। এখন আমাদের ডলারেরও সংকট, আমাদের টাকারও সংকট। নতুন সরকার আসার কারণে এই অবস্থাগুলো একটা স্থিতি অবস্থায় আসা গেছে। তবে সাস্টেইনেবল সলিউশনের জন্য আজকে যে কথাটি এসছেন, যে সব ক্ষেত্রেই, অর্থাৎ অর্থনীতিকে যদি আপনি চাঙ্গা করতে চান এবং মানুষের কল্যাণ অর্থাৎ সুখ শান্তি যদি বজায় রাখতে চান, তাহলে ক্রয় ক্ষমতা আর মধ্যে তার সেবা বা পণ্যের প্রাপ্তি নিশ্চিত করতে হবে। তার মধ্যে বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। মূল্য নিয়ন্ত্রণ করতে হলে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে। তার জন্য যে সংস্কারের প্রস্তাব নিয়ে বিভিন্ন খাতে সরকার এসছেন, জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আসেনি। এবং সেখানে এর মধ্যে একটা বজ্রপাত ঘটে গেছে বিনা মেঘে। সেটা হচ্ছে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ আইন 2010, যেটা দিয়ে আলটিমেটলি এই সেক্টরের 15 বছর ধরে যে ধরনের দুর্নীতি, অপচয়, লুণ্ঠন ঘটেছে, তাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে। সেই আইন বাতিল হয়েছে, কিন্তু বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে বিগত সরকারের আমলে সমস্ত কৃতকর্মকে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। এইটা বলতে পারেন যে আমাদের জাতীয় জীবনে বিনা মেঘে বজ্রপাতের সমান, এবং এইটাকে কোনোভাবেই আমরা মেলাতে পারছি না। আমাদের কাছে এটা মনে হচ্ছে যেন আমরা কোথায় ঢুকে পড়েছি। যে বিগত সরকারের দায় ছিল যে যারা এভাবে লুণ্ঠন করেছে তারা তাদের দলীয় লোক, তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য তারা নানাভাবে আইন কানুন তৈরি করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, আদালত পর্যন্ত ব্যবহার করেছে। এইসব কথাবার্তা আমরা দেখতে অভ্যস্ত ছিলাম। কিন্তু এই সরকারকে সেই দায়ের ধারাবাহিকতা রক্ষা করতে হবে কেন?
এই সরকার তো চোরদের সরকার না, এই সরকার তো চোরের সমন্বয়ে তৈরি হয়নি। সেদিন চোরের সঙ্গে আমরা আন্দোলন করেছি, 15 বছর ধরে যুদ্ধ করেছি, রাস্তায় থেকেছি, পত্র পত্রিকায় লেখায় থেকেছি, এই ধরনের মিডিয়ায় এরকম উপস্থিত হয়ে সোচ্চার থেকেছি। এটা একটা সান্ত্বনা ছিল যে আমি চোরের বিরুদ্ধে আন্দোলন করছি। কিন্তু আজকে যাদের যাদের সরকারে এসছে তাদের সঙ্গে থেকে তো আমাদের কাজ করার কথা, তাহলে তাদের বিরুদ্ধে এই কথাগুলো বলতে হচ্ছে কেন? তারা তো আর যাই হোক চোর না। এই সান্ত্বনা খুঁজে পাচ্ছি না। সুতরাং ন্যায্য মূল্যে বিদ্যুৎ ও জ্বালানি কিভাবে মিলবে, এই প্রশ্নটা সামগ্রিকভাবে সমগ্র জাতির। যদি এইভাবেই 15 বছরের জি সমস্ত জনাব শামসুল কৃতকর্মকে আলম, আমরা আইনি শুনছিলাম করে এই পর্যায়ে, বৈধতা আমরা দেওয়া একটু হয়। হুমায়ুন রশিদ আপনার কাছে একটু যেতে চাই। আমরা শুনছিলাম শামসুল আলম বলছিলেন যে সরকারে ভর্তুকি দিয়েছে, একই সাথে শর্ত পালনে নানা অজুহাতের কথাও বলেছে। বছরে বছরে বিদ্যুৎ এবং জ্বালানির দাম বাড়ানো হয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে, তারপরেও কিন্তু জনগণের স্বস্তি মেলেনি। লোডশেডিং সহ নানা রকমের সমস্যায় তাদের পড়তে হয়েছে, উৎপাদন ব্যাহত হয়েছে। এই বিষয়টিকে আপনি একটু বলবেন যে বিগত সরকার আমলে এই যে এত লুটপাট, এত কিছু সুযোগ ছিল বিদ্যুৎ উৎপাদনের, কিন্তু বিদ্যুৎ উৎপাদন না করে উল্টো এই যে লুটপাটের চিত্র, এটি বর্তমান পরিস্থিতির উপরে কি ধরনের প্রভাব ফেলছে? বর্তমান পরিস্থিতিতে আপনি দেখবেন যে আগামীতে যে শুষ্ক মৌসুম কিংবা আগামীতে কৃষি মৌসুম যখন আসবে, আমার ধারণা বিদ্যুৎ চাইতে জ্বালানি সরবরাহ স্বল্পতার জন্য বিদ্যুৎ আপনি এবং আমি পাবো না, না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা একটা IMF এর প্রেসক্রিপশনস কে ফলো করা হচ্ছে। এই প্রেসক্রিপশন যদি ফলো করা হয় তাহলে আগামীতে যে সমস্যাগুলো হবে সেটা হবে উৎপাদনে এবং সার্ভিস সেক্টরে বড় একটা বাধাগ্রস্ত হবে। এটা আগামীর জন্য আমাদের এখনই রেডি হতে হবে, এবং এই আগামীর জন্য এই রেডি হতে হলে আমাদেরকে এখনই কিছু কিছু জায়গা অ্যাড্রেস করতে হবে। এক, 2 নম্বর, আপনি যদি দেখেন যে বিগত সরকার সবচেয়ে বেশি ফোকাস করেছে আপনার পাওয়ার জেনারেশন সেক্টরকে। পাওয়ার জেনারেশন সেক্টর থেকে পয়সা কিন্তু বানানো কিংবা পয়সা সরানো, আনসলিসিটেড প্রজেক্ট 2010 সালের যে একটা কালো আইন ছিল, সেই কালো আইনটা কিন্তু তৎকালীন সময়ের জন্য ভালো ছিল। এটা পরবর্তীতে এটা কালো আইনটাকে এই জিনিসটাকে অ্যাবিউজ করা হয়ে এর মাধ্যমে এই যে 72,000 কোটি টাকার যে মানে সরানো হয়েছে, এই সরানোর জন্য যে পন্থাটা রেডি করা হয়েছে সেটা ছিল 2026 সাল পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনা। এখান থেকে আমাদের আগেই বেরিয়ে যাওয়া উচিত ছিল। এটা 5 বছর টার্মের জন্য যদি থাকতো তাহলে এটা খুব ভালো ছিল। এটা 5 বছর না করে 16 বছর টানার যে পরিকল্পনাটা ভালো ছিল না। এখানে আমাদের আজকে আমরা যারা উৎপাদনশীল খাতে যারা বিনিয়োগ করেছি, আজকে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং গ্যাস সরবরাহ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ আমরা পাচ্ছি না। আপনি যদি বলেন যে আমাদের কোয়ালিটি পাওয়ার দরকার, কারণ আমাদের এখন অটোমেটেড ইকুইপমেন্ট এসছে, আমাদের অনেক বেশি আমাদের সফটওয়্যার বেসড মেশিন অপারেট করতে হয় প্রত্যেকটা ফ্যাক্টরিতে। আমরা কিন্তু এই 50 বছর আগেকার মেশিন, মেকানিক্যাল মেশিন ব্যবহার করি না। আমি জানি শামসুল আলম সাহেব স্যার আমার সাথে একমতই হবেন যে আগে যে মেকানিক্যাল মেশিন আমরা ইউজ করতাম সে মেশিন ইউজ করি না। ফলে আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দরকার এবং কোয়ালিটি বিদ্যুৎ দরকার, সেই জিনিসটাকে অ্যাড্রেস হয় নাই। বিগত সরকারও অ্যাড্রেস করেন না, এই সরকার কতখানি করবেন আমি জানি না। এই জায়গাটা বড় নিগৃহীত জায়গা বলে আমার বিবেচনায় আসে। বাট এই এনার্জি সিকিউরিটিস যদি এনশিওর না হয় তাহলে কিন্তু আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য কর্মসংস্থান, বিনিয়োগের যে সুষ্ঠু এরিয়া আমরা ক্রিয়েট করতে পারবো না। আমাদের এখানে TND মানে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনটাকে খুব অ্যাড্রেস করা হয় নাই। এই ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন চাইনিজ কোম্পানিরা কাজ পেয়েছে, তারাই কাজ করছে। স্থানীয় উৎপাদনকারী যারা আছে তারা এই জায়গাটাতে বড় বেশি নিগৃহীত হয়েছে। আপনার টেকনিক্যাল লসেস আছে, টেকনিক্যাল লসেসগুলো কেন অ্যাড্রেস করা হচ্ছে না আজ পর্যন্ত? বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো, এই যে একটা পন্থা, এই যে একটা IMF এর প্রেসক্রিপশনস, এটাকে সবসময় ফলো আপ করা হচ্ছে। কিন্তু এই টেকনিক্যাল লসেস যে 10% 12% আছে, যেটা লিখিতভাবে আছে, অলিখিত তো আরো আছে, এটাকে কেন আপনারা অ্যাড্রেস করে ইমপ্রুভ করার কোনো প্রচেষ্টা চালাচ্ছেন না? এখানে কিন্তু এই জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করা হয় তাহলে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজনীয়তা হবে না। এখন এনার্জি প্রাইস স্টেবল আছে অনেকটা, এখনো এনার্জি প্রাইস বাড়েনি গ্লোবালি।
আপনার এই বিপিসির এই জনাব হুমায়ুন রশিদ, আমরা আপনাদের কাছে আবারও আসবো এবং বিদ্যুৎ এবং জ্বালানির দামের যে ন্যায্য মূল্য এবং এই যে দামের যে বোঝা সেটা কিভাবে কমানো যায় সেই বিষয়টি নিয়ে আমরা আরো আলোচনা করব, কিন্তু তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতার আজকের আলোচনা ন্যায্য মূল্যে বিদ্যুৎ ও জ্বালানি মিলবে কিভাবে। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আপনাদের কাছে আবারও একটি বিষয়টি নিয়ে যেতে চাই বিরতির পরে। পর্যায়ে আমি একটু জনাব শামসুল আলম আপনার কাছে একটু যাব। আমরা দেখছিলাম যে বিদ্যুৎ জ্বালানির ন্যায্য দাম নিয়ে আমরা কথা বলছিলাম বিরতির আগে। বিদ্যুৎ এবং জ্বালানি বাড়তি দামের এই বোঝা কিভাবে কমবে এবং এটা কতদিন বা কবে নাগাদ কমতে পারে বলে আপনি মনে করছেন? প্রথমত, মানুষ যদি সক্ষম না হয়, তার উপরে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, সে লুণ্ঠনের শিকার হচ্ছে, সে প্রতারিত হচ্ছে, সুতরাং তার এই প্রতিরোধ করার ক্ষমতা থাকতে হবে। সে ক্ষমতা যদি না থাকে তাহলে এই অবস্থা থেকে বলতে পারেন যে অনির্দিষ্টকালের জন্য এই অবস্থার মধ্য দিয়ে থাকতে হবে, কিন্তু সেটা তো কখনো থাকেনি, ইতিহাস তো তা বলে না। এরপরে আসেন যে আমরা সরকার ক্ষমতায় আসার পর স্পষ্টভাবে কতগুলো কথা কনজিউমার অ্যাসোসিয়েশন তরফ থেকে বলা হয়েছে। এই সরকারের কাছে 3টা জিনিস চাওয়া হয়েছে, যে আপনাদের কাছে বেশি কিছু চাবার নেই। পলিসির জায়গাতে সরকার ঘোষণা করুক যে বিদ্যুৎ সেবা সরকারি সেবা হবে এবং সে সেবা কস্ট প্লাস ভিত্তিতে হবে না। যতটুকু এই সেবা দিতে, বিদ্যুৎ উৎপাদন বলেন, জ্বালানি আমদানি বলেন, জ্বালানি গ্যাস উৎপাদন বলেন, সেখান থেকে শুরু করে সরবরাহ পর্যন্ত এবং বিতরণ ব্যবস্থার মধ্য দিয়ে ভোক্তা পর্যায়ে যেতে যতটুকু খরচ প্রয়োজন হবে, ন্যূনতম ব্যয়ে যে এই সেবা দেওয়া সম্ভব হবে, সেই কৌশল সরকার অবলম্বন করবে এবং সেই পয়সাটা মূল্যহার নির্ধারণের মধ্য দিয়ে বিআরসি নির্ধারণ করে দেবে, সেইটা সরকার পাবে। সরকার এখান থেকে কোনো মুনাফা পাবে না বা মুনাফা নেবে না বা মুনাফা করবে না। সরকার মুনাফাখোর হতে পারে না। সরকারকে চলার জন্য মানুষ সেখানে ট্যাক্স দেয়, ভ্যাট দেয়, এইভাবে সরকার রেভিনিউ পায়, সেই রেভিনিউ দিয়ে সরকার সবকিছু পরিচালনা করে। এই সেক্টরে যারা চাকরি করছে, পিডিবি বলেন, পেট্রো বাংলা বলেন, বিআরসি বলেন, সবারই বেতন আলাদাভাবে এই ট্যারিফের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং পাশাপাশি এই সেক্টরের উন্নয়নের জন্য তহবিল তৈরি করে দেওয়া হয়েছে। গ্যাস সেক্টরে গ্যাস উন্নয়ন তহবিল তৈরি করা হয়েছে, বিদ্যুৎ সেক্টরে বিদ্যুৎ উন্নয়ন তহবিল তৈরি করা হয়েছে, এলএনজি কেনার জন্য জ্বালানি নিরাপত্তা তহবিল তৈরি করে দেওয়া হয়েছে। এই বিদ্যুতের বিলের সঙ্গে অতিরিক্ত পয়সা দিয়ে ভোক্তারা দিয়েছে। এই পয়সা করি যদি যথাযথভাবে খাত উন্নয়নে ব্যবহার হতো তাহলে আজকে অনেক, এই যে ন্যায্য মূল্যে বলছেন, কম মূল্যে বলছেন, স্বল্প মূল্যে বলছেন, অ্যাকচুয়াল মূল্যে বলছেন, সরবরাহ করা সরকারের জন্য কঠিন ছিল না। এখন দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইন তৈরি করে যেখানে যে ব্যয় দরকার, যৌক্তিক বা ন্যায্য মূল্য নির্ধারণ করাটা হচ্ছে কম্পিটিটিভ ওয়েতে বিনিয়োগকারীকে আনা, সেই কম্পিটিশনটা তুলে দিয়ে যাকে খুশি তাকে বিনিয়োগকারী সাজিয়ে যত কিছু খুশি তত মূল্যে আপনি তার সেবা ক্রয় করার। এরপরে আমি একটু হুমায়ুন রশিদ আপনার কাছে একটু যাব। আপনার কাছে একটু যাব। আমরা দেখছিলাম বাড়তি বিল এবং আমরা এটাও জেনেছি যে বিগত সরকার আমলে উচ্চবিলাসী অনেক স্বপ্ন নিয়ে অনেক মানহীন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল, যেখানে জ্বালানি সরবরাহ থাকা সত্ত্বেও বিদ্যুৎ উৎপাদন ছিল না। ক্যাপাসিটি চার্জ বন্ধের উদ্যোগ কি তাদের জন্য নেওয়া উচিত কিনা, এবং একই সাথে আমি একটু জানতে চাবো যে এই মুহূর্তে সরকারের আসলে কি ধরনের কৌশল অবলম্বন করা উচিত? এটা অত্যন্ত বিতর্কিত ব্যাপার। সেটা হচ্ছে ক্যাপাসিটি পেমেন্টের জন্য সরকারকে 32,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এটা আসলে যে ওভার অ্যাম্বিশিয়াস ছিল প্রজেক্টগুলো, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এটার সাথে যে জায়গাগুলা মানে একই সাথে অ্যাড্রেস করা দরকার ছিল, সেই জায়গাগুলো অ্যাড্রেসড হয় নাই। সেটা হচ্ছে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনস, এই জায়গাগুলো। তবে আবার বিদ্যুতের সরবরাহ নিশ্চিত না হলে আবার কিন্তু ইনভেস্টমেন্ট আসবে না, এটাও কিন্তু একটা ইন্টার রিলেটেড। এই বিদ্যুতের সরবরাহটা নিশ্চিত হতে হবে, তাহলে কিন্তু ম্যানুফ্যাকচারিং আসবে, আরো বেশি এফডিআই অ্যাট্রাক্টেড হওয়ার সুযোগ থাকে। সেই জন্য এই বিদ্যুতিক পাওয়ার প্ল্যান্টগুলা করা হয়েছিল। কিন্তু আমাদের দেশের ডোমেস্টিক ডিমান্ডটা বেড়ে গেছে, আমাদের দেশে ঘর বাড়িতে পাওয়ার কানেকশন বেড়েছে, কিন্তু ফ্যাক্টরিতে কানেকশন গুলো বাড়ে নাই এবং ফ্যাক্টরিগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয় নাই।
এই এই উচ্চাভিলাষী প্রজেক্টটা যে প্রপারলি প্ল্যান্ড হয়েছিল না, এটাই তার তার বহিঃপ্রকাশের সাথে যেটা এনার্জি জ্বালানি সরবরাহ, সেটা গ্যাস হতে পারে, সেটা লিকুইড ফুয়েল হতে পারে, এটা কিন্তু একটা মানে লং টার্ম প্ল্যানে নিয়ে আসা দরকার ছিল। আমরা এখনো কিন্তু দেখা যায় যে ট্রাকে করে কিংবা অন্যান্য অন্যান্য যানবাহনে করে তেল সরবরাহ করছি চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত। এই জায়গাটা কেন আমরা আজ পর্যন্ত পাইপলাইনটা করতে পারিনি? এটা অনেক আগে করার কথা ছিল। তাহলে কিন্তু আপনার যে জিনিসটা হতো যে লিকেজ বন্ধ হতো এক, আর নিশ্চিত এবং নিরাপদ মানে জ্বালানি সরবরাহ নিশ্চিত হতো। এখানে আমাদের এই এই ক্যাপাসিটি কম্পোনেন্টস এর ব্যাপারটা একটু যেটা শুরুতেই বলছিলাম, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, এটা আপনাকে দিতেই হবে। জি জনাব এটা না দিয়ে এবং জনাব হুমায়ুন রশিদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।